আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই অনুষ্ঠানে সাধারণত দিনের ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বিশ্লেষণ করে থাকি। আজকের বিষয় বিডিআর হত্যাকাণ্ডে কি ছিল শেখ হাসিনার গ্রিন সিগন্যালে। এছাড়া আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা। তো এজন্য আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন ভাইকে। সালেহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্লেষণে। ধন্যবাদ আপনাকে। বিশ্লেষণের পূর্বে আপনাকে একটু অভিনন্দন জানাতে চাই। আপনি মাত্রই গতকালকে অনুষ্ঠিত হওয়া রিপোর্টারদের সবচেয়ে বড় এবং প্রেস্টিজিয়াস সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এটি আপনার প্রথমবার না, গত বছরও আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দুটি বছরই আপনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তো এই জন্য নয়া দিগন্তের পক্ষ থেকে এবং নয়া দিগন্ত ডিজিটাল বিভাগের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দর্শকদের কিছু বলবেন কিনা আপনি? দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আসলে এটা আল্লাহর রহমত। এবছরটা আমার জন্য চরম একটা খারাপ ছিল নির্বাচনটা, তো কষ্ট করতে হয়েছে এবং সর্বোপরি মহান রব্বুল আলামিন আমার সহায়তা করেছেন, তার ইচ্ছায় আমি নির্বাচিত হয়েছি। না হলে এবছর যেভাবে চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছিল, তো আমি তো ভাবছিলাম যে মনে হয় না পাশ করতে পারবো। তো দেখলাম যে না, আমার যারা ভালোবাসেন তারা শত গুজবেও কান দেননি, শত ষড়যন্ত্রেও তারা আমাকে ছেড়ে যাননি। এটা হচ্ছে আমার বড় পাওয়া। এই জন্য আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। এবং আমার যেসব ভাই বন্ধু ভোট দিতে পারেননি, দোয়া করেছেন আমার জন্য, আমাকে ভালোবাসছেন, আমাকে সহায়তা করেছেন নানাভাবে, তাদের জন্য আমার আন্তরিকভাবে আমি দোয়া করছি এবং আশা করি ভবিষ্যতেও এইসব সময় তারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সালেহ আকন ভাই। তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে টক অব দ্য কান্ট্রি বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন। আপনারা জানেন যে গতকাল এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয় এবং সেখানে বলা হয় শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল এই বিডিআর হত্যাকাণ্ডের। এছাড়া শেখ ফজলে নূর তাপস, যিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি এই হত্যাকাণ্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এর বাইরে একটি বিদেশি শক্তিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে রিপোর্টে উঠে এসেছে। সালেহ ভাই, আপনার কাছে জানতে চাই যে কি ছিল শেখ হাসিনার সেই গ্রিন সিগন্যালে, আর বাইরের শক্তি বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে প্রতিবেদন? বাইরের শক্তি বলতে তো প্রতিবেশী দেশ ইন্ডিয়ার তো দীর্ঘদিনের টার্গেট ছিল। এটার কি এভাবে মানে রাগ ঢাকের কিছু নাই। তো এটা যেভাবে বলার সেভাবে বলতে হবে যে ইন্ডিয়া এই কাজটা করেছে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য। এবং যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো ওই সময়কার সবাই চৌকস অফিসার ছিলেন এবং স্ব জায়গায় তারা কিন্তু ব্যাপকভাবে তাদের যে কর্মতৎপরতা, তাদের যে দক্ষতা, এটা দেখিয়েছেন। তাদের মেধার স্বাক্ষর রেখেছেন প্রত্যেকটা জায়গায়। তো এই সেনা কর্মকর্তাদের মানে আমি যদি সহজভাবে বলি, সাইজ করার জন্য হত্যার কোনো বিকল্প ছিল না। কারণ এদেরকে আপনারা অনেক সেনা কর্মকর্তা তো গুম করছে না, এই যে কর্নেল হাসিনুর সহ অনেক সেনা কর্মকর্তাকে কিন্তু আওয়ামী লীগের সময় গুম করেছে, তারপরে দেশ থেকে বাধ্য করেছে। এই সেনা কর্মকর্তাদের দেশ ত্যাগ করালেও আওয়ামী লীগ ভালো থাকতো না, গুম করলেও ভালো থাকতো না। তো তাদের উদ্দেশ্যই ছিল এই সেনা কর্মকর্তাদের একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। যে কারণেই কিন্তু এই বিডিআর বিদ্রোহ কি, এটা তো পরিকল্পিত একটা জিনিস। এটা আমরা তখনই বলছি, তখন অনেক কিছু প্রকাশ করতে পারেনি যেহেতু একটা ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগ সরকার। এই আজকে যে বলছেন যে আজকে তদন্ত প্রতিবেদন বলছে শেখ হাসিনার পরিকল্পনা ছিল। শেখ হাসিনার পরিকল্পনা ছাড়া
এরকম একটা বড় ঘটনা ঘটতে পারে? মনে করেন যে 57 জন অফিসার এরকম ভাবে হত্যা করতে পারে, এটা একটা চারটিখানিক বিষয় মনে করলেন। একজন সাধারণ সেনাবাহিনীর একজন সাধারণ সৈনিককে আপনি কিছু বললে তুলকালাম ঘটনা ঘটে যায়, অথচ সেইখানে মেজর জেনারেল সহ 57 জন অফিসারকে এইভাবে দিনের বেলা বিদ্রোহের নামে গুলি করে পাখির মতো মেরে ফেললো। অথচ এর পিছনে রাষ্ট্রের প্রধান উনি জড়িত না থাকলে এটা সম্ভব? উনি কি করছেন? এদের উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? এদের তো মনে করেন যে 5 মিনিটের মধ্যে হত্যা করেনি। এই যে গুলজার সাহেব কিন্তু যেখানে ওখানে আটকা ছিলেন সেখান থেকে আমাদের অনেক সাংবাদিকের সাথে কথা বলছেন, মেসেজ দিয়েছেন, হ্যাঁ, উদ্ধারের জন্য আকুতি জানিয়েছেন যে আমি এই অবস্থায় আছি, খুব বাজে অবস্থা, আমাকে উদ্ধার করেন, হ্যাঁ, আপনারা একটু বলেন। তো সেটা তো কয়েক ঘন্টা ধরে এরকম মানে মোবাইলে মেসেজ চালাচালি হয়েছে, কয়েক ঘন্টা ধরে ফোন করতে পারেনি। যদি বাইরের থেকে সোলজাররা, বিপদগামী সোলজাররা যদি শুনে যায় বা যারা হত্যা করছে তারা যদি শুনে যায় তাহলে মেরে ফেলবে, এই জন্য অনেক মেসেজ দিয়েছে। তো এত ঘন্টা বসে এই কিলিংটা হলো, সো শেখ হাসিনা কোনো পদক্ষেপ নিলেন না। এর কারণ হচ্ছে তিনিই তো করাচ্ছেন, তিনি কি পদক্ষেপ নেন? তার তো এই সেনা কর্মকর্তাদের বাঁচানোর জন্য তো উনি এই ঘটনা ঘটাননি। উনি ঘটনা ঘটিয়েছেন এই সেনা কর্মকর্তাদের সবাইকে খতম করে দেওয়ার জন্য, হত্যার জন্য। উনি যখন নিশ্চিত হয়েছেন যে তাদেরকে সব খতম করে দেওয়া হয়েছে, এরপরে উনি পদক্ষেপ নিয়েছেন, এই নাটক এই সেই এগুলো করিয়েছেন। আর এই যে ফজলে তাপস, হ্যাঁ, একজন পরিকল্পনা করলে তা বাস্তবায়নের জন্য একজন সমন্বয়ক লাগে না? সেই সমন্বয়ক ছিল ফজলে তাপস। তো রিপোর্টে উঠে আসছে। হ্যাঁ, এবং আপনি যারা রিপোর্টটা তৈরি করেছেন তারা কিন্তু কোনো ফাঁকফোকর রাখেননি, সবার সাথে কথা বলেছেন। হ্যাঁ, ওই সময় যারা দেখেছেন রিপোর্টে বলা হয়েছে যে তারা অনেকে এখন মেমোরি লস হয়ে গেছে, অনেকে ওই রকম ভালো করে মনে নাই, বা অনেকে মানে হয়তো লুকাতে চাচ্ছেন এখনো আওয়ামী লীগকে ভয় করে না এমন তো কেউ না, সবাই ভয় করে এখন আওয়ামী লীগকে। মনে করেন আওয়ামী লীগ দেশে নাই, শেখ হাসিনা নাই, বড় বড় নেতারা নাই, কিন্তু আওয়ামী লীগকে এখনো কিন্তু দেশের মানুষ ভয় পায়। এর কারণ তারা খুন করতে পারে, তারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুম করতে পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আওয়ামী লীগকে কিন্তু এখনো ভয় পায়। এই যে 28 অক্টোবরের লগি বইটা দিয়ে কিভাবে পিটিয়ে মানুষ হত্যা করেছিল মনে আছে আপনার 2006 সালে? তো এই আওয়ামী লীগ আসলে নৃশংসতা দেখাতে পারে, নৃশংসতা দেখিয়ে আসছে, সে কারণেই কিন্তু এই দেশের মানুষ ভয় পায়। এই তদন্ত করতে গিয়ে দেখা গেছে অনেকেই মুখ খোলেন না, অনেকে কথা বলেন না, কথা বলবেন না, বা উনি জানেন দেখেছেন কিন্তু তারপরে বলবেন যে দেখি নাই, কিছু শুনি নাই, এই আর কি। আর যারা তদন্ত করেছেন ওনারা তো আসলে খুবই চৌকস কর্মকর্তা ছিলেন একসময়, এখন না হলে রিটায়ার্ড, কিন্তু একসময় ছিলেন। এই আলম ফজলুর রহমান, বড়াইবাড়ি কাহিনী জানেন না আপনি? এই তো তারা দেশপ্রেমিক, এরা কারো প্রতি যে অন্ধবিশ্বাস, অন্ধ আদর্শের ক্ষেত্রে অন্ধত্ব, এরকম তারা কিন্তু না। তারা দেশকে ভালোবাসেন, তাদের আদর্শটাই হচ্ছে দেশপ্রেম। তো তাদের রিপোর্ট নিয়ে কেউ কোনোদিন কোনো বিরূপ মন্তব্য করবে এরকম না, তারা যে রিপোর্টটা দিয়েছেন এই রিপোর্টটা সঠিক। আচ্ছা, আরেকটা বিষয়, বিএনপি নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ক্রিটিক্যাল বলে উল্লেখ করেছেন। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনার কাছে আসলে কি আপডেট আছে? আসলে অবশ্যই ক্রিটিক্যাল। গতকালকে থেকে তাকে মানে উনি বলতে চাচ্ছেন যে অনেকটা ভেন্টিলেশনে আছেন, এই ধরনের কথা উনি বলেছেন আর কি তার বক্তব্যে। ওনারা যেটা বলেছেন এইটাই সত্য আর কি, এটাই সত্য। আর আসলে এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। এখন আল্লাহ ওনাকে হেফাজত করতে পারেন একমাত্র দোয়া, আমাদের দোয়া যেটা আছে সেই দোয়ার মাধ্যমে। হ্যাঁ, আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে উনি থাকলে দেশের অনেক সংকট এমনি ওনার কোথাও যেতে হবে না। উনি বসে আছেন, বসে থেকে উনি
নির্দেশনা দেবেন, তাতেই দেশের অনেক সংকট কেটে যাবে। এবং উনি বোঝেন, দেশকে ভালোবাসেন। হ্যাঁ, দেশকে ভালোবাসেন বলেই কোথায় কি সংকট এটাও বুঝতে পারেন। বলে না যে মায়ের পুত্রের যদি কিছু হয় মা আগে জানে, তো উনিও এরকম। হ্যাঁ, উনি আসলে কোথায় কি সংকট, কোথায় কি সমস্যা হচ্ছে এটা উনি আগে জানেন। তো উনি বেঁচে থাকেন, এটাই হচ্ছে আমাদের দোয়া। তাইলে দেশের অনেক সংকট এমনিই কেটে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে পূর্বাচলে প্লট বরাদ্দের মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই তিনজনের মধ্যে টিউলিপ কোনো প্লট পাননি, তারপরও তাকে সাজা দেওয়া হয়েছে। এটা আসলে এটার ব্যাপারে একটু বলবেন না? এটা তো আদালতের এখতিয়ার, আদালত কিভাবে কি দিয়েছেন এটা আদালত আসলে। এখানে আদালত উল্লেখ করেছেন হচ্ছে সে রাজনৈতিক প্রভাব খাটিয়েছে এই ধরনের হ্যাঁ, কিছু বিষয়। রাজনৈতিক প্রভাব তো সবাই খাটায়। হ্যাঁ, এখন আদালত কোন গ্রাউন্ডে তাকেও সাজা দিয়েছেন, আবার দেখছি যে সাজার মাত্রা কিন্তু বেশি না। হ্যাঁ, এটাও কিভাবে করেছেন এটা আদালতই বলতে পারবেন। আদালতের বিষয়গুলো নিয়ে আমাদের বলাটা ঠিকও না, এটা এখতিয়ারের মধ্যেও পড়ে আপনার না। কাছে মনে হয় সামনে যে আরো অনেকগুলো মামলা আছে আর কি, এই মামলাগুলো রায় তো একটার পর একটা আসতেছে। এখন মনে হয় 3টা মামলা রায় হয়েছে আর কি। তো সামনে একটার পর একটা মামলার রায় তো আসবে আর কি। তো এই মামলাগুলো কারণে শেখ হাসিনার যে বাংলাদেশে নিয়ে রাজনীতি করার একটা স্বপ্ন দেখছেন বা আওয়ামী লীগ স্বপ্ন দেখছেন, এটা কি আসলে মানে বাস্তবতাটা আসলে কতদূর? তারা কি আসলে শেষ না পর্যন্ত না, পারবে? স্বপ্ন তো দেখবেই নি ওনরা স্বপ্ন দেখবেন না। ওনরা তো নিজেদের দাবি করেন এই রাষ্ট্র ওনরা গঠন করেছেন। হ্যাঁ, এই রাষ্ট্রটার একমাত্র দাবিদার তো ওরা, ওনাদের এই রাষ্ট্রের জমিদারই একমাত্র শেখ হাসিনার, আর এই যে তার যারা সাঙ্গভঙ্গ আছে তাদের। আওয়ামী লীগেরও সবাই কিন্তু এই দাবিদার না, গণেই না। তো উনি তো গণেনি না। আওয়ামী লীগের অন্য নেতাকর্মী যারা আছে তাদেরকে উনি গোনেন। ওনার ফ্যামিলির বাইরে দেখেছেন কোনোদিন কাউকে গুনতে, কাউকে সম্মান শ্রদ্ধা করতে? বড় বড় নেতা কান্নাকাটি করে কতজনে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, হ্যাঁ, অসম্মানিত হয়ে। এই যে দেখেন এই আমাদের এই প্রথম যে সময়টা সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রতিমন্ত্রী ছিলেন একজন, তারা তো থাপড়াইয়া তারে তিয়া ফালাই দিছে। হ্যাঁ, এই শেখ হাসিনার পরিবারের এক লোক। তো কি হয়েছে? কিছু হয়েছে? কিছুই হয়নি। তো এখন ঘটনা হয়েছে যে ওনরা যে ওই চিন্তা করেন যে দেশে আবার আসবেন, ফিরবেন, আবার দেশের রাজনীতি করবেন, দেশ চালাবেন, ওইটা মনে হয় আর সম্ভব না। কেননা যে নেতা নেত্রী এইভাবে তার কর্মীদের রেখে পালিয়ে যান, সেই নেতা নেত্রী আবার আসলে কর্মীরা তার পিছনে বিশাল বহন নিয়ে ছুটবে, হ্যাঁ, এরকম না। হ্যাঁ, কিছু অন্ধ আছে যারা বেনিফিশিয়ারি, যারা অবৈধভাবে অর্থ লুট করেছে, অবৈধভাবে মানুষের জমি জমা সম্পদ দখল করেছে, তারা আবার শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় যাবে। কোনো সুস্থ মানুষ শেখ হাসিনার কাছে ভিড়বে বলে আমার মনে হয় না। কেননা সে মানুষ মনে করেন যে তার নেতাকর্মীদের বিপদে পালায় নিজের জীবন নিয়ে পালাই যায়, তা সে আবার কোন মুখ নিয়ে এখানে আসবে? আরে ভাই, আপনি পালাই গেলেন একটা জায়গা দিয়ে, আপনি যদি নির্লজ্জ না হন আপনি সেইখানে ঢুকবেন? ঢোকা উচিত আপনার? আপনি যদি নির্লজ্জ বেহায়া হন তাহলে দেখা যাবে আজকে পালাই গেছেন, কালকে আবার দিব্যি আইসে আপনি ঘুরতেছেন এখানে। হ্যাঁ, কোনো যদি লজ্জা শরম থাকে তাইলে ওনার দেশে আসা ঠিক হবে না। সালেহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরপরে দিগন্ত প্রাইম টাইম সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। 15